আরজু রাতে খাবে না? ইরার প্রশ্ন শুনে আরজু মাথা তুলে ওর দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। ইরা বলল, সে তো তুমি সেই সন্ধ্যায় খেয়ে এসেছো। সারা রাত এভাবে না খেয়ে কেউ থাকে নাকি? আরজু বলল, আমার অভ্যাস আছে আপু, কোনো সমস্যা হবে না। আরজু মানা করলো ঠিকই, তবে ইরা সেটা মানতে নারাজ। একটু অধিকার দেখিয়ে বলল, তোমার সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে, চলো একসাথে খাবো। আমি বুঝতে পেরেছি সারাদিন এত খাটাখাটনি করে এসে তোমার আর রান্না করার ইচ্ছে নেই। তাছাড়া তুমি তো কিছু বাজারও করনি। চলো আমি রান্না করেছি, আমারটাই খাবে আজকে। আরজু বলল, না আপু, আমি রাতে খাবো না, এখন আবার খেলে সমস্যা হবে, তুমি খেয়ে নাও। ইরা বলল, জেদ করে না আরজু, আমি তো তোমার বড় বোনের মতো, আমি আমার ছোট বোনকে রেখে কি করে খেয়ে নেব বলো তো? আমার তো খারাপ লাগবে। ইরার এত যত্নবোধ হয় আরজুর ভালো লাগলো, তবে খুব বেশি নিজের ভালো লাগাটা প্রকাশ করলো না। খুব অল্প হেসে উত্তর দিল। এতটাই অল্প হাসলো যেন ইরা বুঝতে না পারে যে আরজু খুব বেশি খুশি হয়েছে। কেননা আরজু নিজের খুশি অন্যদেরকে দেখাতে খুব একটা বেশি পছন্দ করে না। তুমি খেয়ে নাও আপু, আমি অন্য কোনো দিন তোমার রান্না করা খাবার খাবো, আজকে পেট একদম ভরা। এখন যদি আবার খাই তাহলে অসুবিধা হবে। সত্যি বলছি, আমার পেট ভরা আছে। ইরা কেন যেন আর জোর করতে পারলো না। এখনও আরজুর সাথে এতটা ভালো সম্পর্ক তৈরি হয়নি যে আরও জোর করতে পারে। আরজুর কথায় সম্মতি জানিয়ে চলে গেল। আরজু নিজের পানির বোতলটা ভরে নিয়ে এসে বই নিয়ে বিছানার উপরে বসলো। বেশ অনেকগুলো বই একসাথে নিয়ে বসলো। সেই সাথে খাতা কলম সহ পড়তে যে যে জিনিসের দরকার হয় সে সবই সাথে নিয়ে বসলো। জোরে জোরে পড়ার অভ্যাস আরজুর নেই। সবসময় সে অন্যদের অসুবিধার কথা ভাবতে খুব পছন্দ করে। কেউ আরজুকে দোষারোপ করবে, ওর জন্য তাদের কোনো অসুবিধা হবে, এসব আরজুর একদমই পছন্দ না। তাই দরকার পড়লে নিজের অসুবিধা করবে, তবুও অন্যদের অসুবিধা করবে না। ইরা খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সময় অনেক হয়েছে দেখে আরজুকে উদ্দেশ্য করে বলল, কখন ঘুমাবে আরজু? আরজু বলল, সামনে পরীক্ষা আছে আপু, দেখি কতক্ষণ পড়া যায়, ঘুম এলে ঘুমিয়ে পড়ব, তুমি চিন্তা করো না। ইরা বলল, আচ্ছা ঠিক আছে, বেশি রাত জেগো না, তাহলে কিন্তু শরীর খারাপ করবে। আরজু বলল, তুমি লাইটটা বন্ধ করে দিয়ে ঘুমাও, না হলে তোমার সমস্যা হবে। ইরা আপত্তি জানিয়ে বলল, আরে না, আমি লাইট অফ করে ঘুমালে তুমি পড়বে কি করে? আমার ঘুমের থেকে তোমার পড়াটা বেশি গুরুত্বপূর্ণ, তুমি পড়ো, আমার কোনো অসুবিধা হবে না, আমি কাঁথা মুড়ি দিয়ে ঘুমাবো। আরজু কিছু বলল না ইরাকে, চুপচাপ উঠে গিয়ে নিজেই লাইটটা অফ করে দিয়ে এসে আবার বিছানায় বসলো। ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে আবারও বিড়বিড় করে পড়তে শুরু করলো। ইরা যেন অবাক না হয়ে পারল না। মনে মনে ভাবল, মুনতাসির এটা কোন আজব প্রাণীকে ওর কাছে পাঠিয়েছে। এখন ইরা বুঝতে পারছে মুনতাসির কেন বলেছিল যেন আরজুর একটু খেয়াল রাখে। মেয়েটা বড়ই অদ্ভুত। তবে ইরা আরজুকে নিয়ে বেশি ভাবার সময় পেল না। তার আগেই ওর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখেই ইরার মুখে হাসি ফুটল। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের ওপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। এখন তো আর আরজুকে নিয়ে ভাবার কোনো প্রশ্নই আসে না। ফোনটা রিসিভ করে কানে ধরলো। পড়ার মাঝে আরজু খেয়াল করলো ইরার হাসির শব্দ ভেসে আসছে। বিড়বিড় করে কার সাথে যেন কথা বলছে। তবে আরজু চেষ্টা করলো সেদিকে মনোযোগ না দেওয়ার। পড়ার মাঝে খেয়াল করলো পেটের ভেতর বেশ অনেকগুলো ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। নিজের পড়া বন্ধ করে পানি খেয়ে নিল। এক নিমিষে 1 বোতল পানি পুরোটাই শেষ করলো। যাক, অন্তত কিছু সময়ের জন্য আরাম পাওয়া যাবে। পড়তে পড়তে রাত 2টা বেজে গেল। তবে আশ্চর্যের ব্যাপার হলো এখনও ইরার হাসির শব্দ মাঝে মাঝে কানে ভেসে আসছে। এতক্ষণে আরজুর চোখটাও লেগে আসছে। আর বোধহয় পড়া যাবে না। বইগুলো গুছিয়ে রেখে বোতলটা আবারও ভরে এনে পানিটুকু খেয়ে নিল। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কয়েক মিনিট পর উঠে বসে ধীর কণ্ঠে একবার ইরাকে ডাকলো, ইরা আপু। আরজুর এক ডাকেই ইরা কাঁথার ভেতর থেকে বেরিয়ে এলো। ব্যতিব্যস্ত গলায় বলল, কি হয়েছে আরজু, কোনো সমস্যা? আরজু বলল, একটা প্রশ্ন করি? ইরা বলল, হ্যাঁ বলো। আরজু বলল, তুমি কি কোনো ছেলের সাথে কথা বলছো? আরজুর এমন অদ্ভুত প্রশ্নে ইরা বোধ হয় একটু বিব্রত হলো। ইরা যে বিব্রত বোধ করছে আরজু বেশ ভালো করেই বুঝতে পারল সেটা। তড়িঘড়ি করে নিজের অপরাধ স্বীকার করে বলল, এই প্রশ্নটা করার জন্য দুঃখিত আপু। ইরা বলল, আরে সমস্যা নেই,
হ্যাঁ, আমি একটা ছেলের সাথে কথা বলছি। ইরা উত্তরটা দেওয়াতে আরজু আলতো হাসলো। তবে মুহূর্তের মাঝেই তার মুখ থেকে সেই হাসিটা আবারও সরে গেল। গম্ভীর গলায় বলল, এত কথা বলো না, পরে তুমি কষ্ট পাবে। জানো, ছেলেরা একদম ভালো না, ওরা শুধু ঠকায়। এখন তোমায় ভালোবাসি বলবে, কিন্তু পরে যখন তুমি হাতটা ধরতে চাইবে তখন আর খুঁজে পাওয়া যাবে না তাকে। তুমি অনেক ভালো, অযথা এসবে জড়িও না। আর আমার কথায় খারাপ লেগে থাকলে দুঃখিত। কথাটা বলে আরজু কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়ল। ইরা হা করে ওর দিকে তাকিয়ে থাকলো। এই মেয়েটা তো ইরার মাথা খারাপ করে দিচ্ছে। ফোনের অপর পাশে থাকা মুনতাসির সমানে ইরাকে ডেকে যাচ্ছে। সেদিকে ইরার কোনো খেয়ালই নেই। বেশ অনেকক্ষণ পর ইরা হুঁশে ফিরে ফোনটা কানে ধরে বলল, বিশ্বাস করো, আরজু খুবই অদ্ভুত। আমার মনে হয় ওর মানসিক কোনো সমস্যা আছে। মুনতাসির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই জিনিসটা তো আমারও মনে হয়। সেজন্য ওকে তোমার ওখানে পাঠিয়েছি। ওর একটু খেয়াল রেখো, মেয়েটা খুব একা, ওর খেয়াল রাখার মতো কেউ নেই। ভার্সিটিতেও সারাদিন একাই থাকে। ওর জন্য যে কেন এত চিন্তা হয় জানি না। ইরার কপালের মাঝে সূক্ষ্মভাজের সৃষ্টি হলো। সন্দেহী গলায় বলল, এত অতিরিক্ত টানের কারণ কি? এসব কিন্তু ভালো না মনু। ইরার মুখ থেকে মনু ডাকটা শুনে মুনতাসির ফোনের অপর পাশ থেকেই লজ্জায় পড়ে গেল। মুনতাসির বলল, আবার এসব নামে ডাকছো কেন? আর বললাম তো, এর কারণ আমি নিজেও জানি না। ইরা বলল, আমার ডাকতে ভালো লাগে তাই ডাকি। যাই হোক, আজকে ছেড়ে দিলাম তোমায়। এখন ফোনটা রাখি, না হলে বলা যায় না আরজু কখন আবার উঠে কি বলে। মুনতাসির সায় জানিয়ে ফোনটা রেখে দিল। আরজু, কণ্ঠটা আরজুর কাছে পরিচিত মনে হলো নাকি অপরিচিত মনে হলো সেটা ঠিক বুঝলো না। তবে যেহেতু ওর নাম ধরে ডেকেছে, তাহলে একবার অন্তত তাকিয়ে দেখা উচিত। এক প্রকার বাধ্যবাধকতা থেকে আরজু পেছন ফিরে তাকালো। সামনে দাঁড়ানো আরমানকে চেনা চেনা লাগলো, তবে কেন যেন মনে করতে পারছে না কোথায় দেখেছে। মস্তিষ্কে ভীষণ জোর প্রয়োগের পর মনে পড়ল যে গতকাল এই ছেলের দলের লোকই ঝামেলা পাকিয়েছিল। কোনো কথা বলার প্রয়োজন মনে করল না সে। আরমান হতাশ হয়ে নিজেই এগিয়ে এসে বলল, কেমন আছেন আরজু? আরজু গম্ভীর গলায় বলল, আমার পেছনে লোক লাগিয়েছেন কেন? কি হবে খোঁজখবর নিয়ে? আরমান ভরকালো। ও কখন আরজুর পেছনে লোক লাগালো সেটাই তো বুঝতে পারছে না। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আপনি ভুল ভাবছেন। আমি আপনার পেছনে কেন লোক লাগাতে যাব? আরজু বলল, আপনি মিথ্যা বলছেন, আর এটাই প্রমাণ করছে আপনি ভালো মানুষ না। আরমান যেন এবার আকাশ থেকে পড়ল। মেয়েটা কেমন যেন যন্ত্রের মতো কথা বলে। কথার মাঝে কোনো মায়া মমতা আবেগ কিছুই নেই। কথার কোনো লাগামও নেই। আরমান বলল, আসলে আমার মনে হয় আমি অতটাও খারাপ না যতটা আপনি বানাতে চাইছেন। সত্যি বলছি, আমি আপনার পেছনে কোনো লোক লাগাইনি। আরজু বলল, আবারও মিথ্যে বললেন। আমার পেছনে লোক না লাগালে আমার নাম জানতেন না আপনি। আমি এখন অবধি আপনাকে আমার নাম জানাইনি। আমার পেছনে লোক না লাগালে আপনি এটাও জানতেন না যে আমি কখন ভার্সিটিতে আসি। এখন বলুন, কেন লাগিয়েছেন লোক আমার পেছনে? আরমান বলল, ও আচ্ছা, এজন্য আপনি বলছেন আপনার পেছনে লোক লাগিয়েছি। ওয়েট, আমি এক্সপ্লেন করছি। আরজু বলল, সংক্ষেপে বলুন। আরমান একটা শুকনো ঢোক গিলে নিজের ভেতরে তৈরি করা বড় ব্যাখ্যা বিশ্লেষণটাকে ছোট করার চেষ্টা করল। আরমান তো চায় তাদের কথাবার্তা দীর্ঘ হোক, তবে আরজু চাইছে সংক্ষেপে সব শেষ করতে। এখন দুইজনের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে আরমান ঠিক করলো নিজেদের কথোপকথন মাঝারি পর্যায়ে রাখবে। আরমান বলল, আসলে আপনি আমাকে যে নাম্বারটা দিয়েছিলেন, অর্থাৎ যে নাম্বারে ভুল করে আপনার টাকা চলে গিয়েছিল, উনি টাকাটা ফেরত দিতে রাজি হয়েছেন। এখন এটা তো আবার আপনাকে জানাতে হতো, সেই জন্যই শুধু আপনার ব্যাপারে খোঁজখবরটা নিয়েছি। সত্যি উনি দিতে রাজি হয়েছেন, নাকি আবার আপনি আপনার ক্ষমতা দেখানোর জন্য নিজের পকেট থেকে টাকাটা দিতে চাইছেন? আমার থেকে একটা ভোট কিনবেন, তাই তো? আরমান বৃদ্ধাঙ্গুলের সাহায্যে কপালের ঘামটুকু মুছে নিয়ে জোরপূর্বক হেসে বলল, আপনি তো আমার প্রেশার বাড়িয়ে দিচ্ছেন। দাঁড়ান, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। কথাটা বলে আরমান নিজের ফোনটা বের করে দেখালো। যেই নাম্বারটা আরজু আরমানকে দিয়েছিল সেই নাম্বার থেকে আরমানের ফোনে 5,000 টাকা এসেছে। আরমান এবারে পকেট থেকে 5টা 1,000 টাকার নোট বের করে আরজুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন আপনার টাকা। আরজু টাকাটা হাতে নিয়ে বলল, এই টাকাটা তুলতে খরচ কত হয়েছে? আরমান বুঝলো এখন যদি ও বলে কত টাকা খরচ হয়েছে সেই টাকাটা আরজু ওকে দিতে চাইবে। আবারও জোরপূর্বক হেসে বলল, কোনো টাকা লাগেনি তুলতে। আরজু বলল, আপনি আবারও মিথ্যা বলছেন। আমি জানি খরচ হয়। তার সাথে এটাও বলুন, এই যে আপনি আমার উপকার করলেন তার জন্য কত টাকা নেবেন? আরমানের এবারে একটু বিরক্ত লাগলো। আরমানকে দেখে কি মনে হয় এই মেয়ের? আরমান কি কোনো কিছু পাওয়ার লোভে সাহায্যটা করেছে? আরমান বলল, আপনি বোধহয় আমাকে ভুল ভাবছেন মিস। কোনো কিছু পাওয়ার লোভে আমি আপনাকে সাহায্য করিনি। আমি যে পেশায় আছি সেখানে আমার দায়িত্বই জনগণের সেবা করা। সেই কারণেই আমি আপনাকে সাহায্য করেছি। ব্যাপারটাকে জটিল করবেন না প্লিজ।
আরজু কিঞ্চিত বিস্মিত গলায় বলল, তাই? কোনো লাভ ছাড়া কেউ কারো উপকার করে? সত্যি বলছেন তো আপনি এমনি আমার উপকার করেছেন, নাকি পরে এর বদলে কিছু চাইবেন? দেখুন, আগেই বলছি আমি আপনাকে ভোট দিতে পারবো না। এমনিতেও আমার ভোট দেওয়ার ইচ্ছে নেই। এসব ভোট দেওয়ার কোনো মানেই হয় না। সেই তো জিতবেন জাল ভোটের মাধ্যমে। তারপরও যদি আমার ইচ্ছে হয় তাহলে আমার ভোটটা মুনতাসির আরেফিনকে দেব। তাই বলছি, আমার থেকে ভোট পাওয়ার আশা রাখবেন না। আরমান আলতো হেসে বলল, মুনতাসিরকে দিলেই হবে। এমনিতেও আমাদের দুজনের পদ আলাদা। আরেকটা কথা, সব পেশাতেই ভালো খারাপ মানুষ থাকে, ঠিক তেমনই রাজনীতিতেও ভালো খারাপ দুই ধরনের মানুষই আছে। শুধুমাত্র খারাপদের দেখে বাকি সবাইকে খারাপ বলে বিবেচনা করবেন না, কিংবা শুধুমাত্র ভালোদের দেখে বাকি সবাইকে ভালো বলে বিবেচনা করবেন না। আগে যাচাই করবেন মানুষটা কেমন, তারপরে যা বলার বলবেন। যে কোনো সাহায্যের জন্য যখন ইচ্ছে তখন ডাকতে পারেন আমাকে। সর্বদা আপনার সাহায্যে এই বান্দা হাজির থাকবে। এখন আসছি। আরমান চলে যেতে ধরলে আরজু পেছন থেকে থামতে বলল। আরমান একটু খুশি হলো থামতে বলায়। ভাবলো হয়তো কৃতজ্ঞতা জানাবে, কিংবা আগ বাড়িয়ে আরজু ওর সাথে কথা বলবে। তবে না, তেমন কিছুই হলো না। আরমান পেছনে ফিরে তাকাতেই আরজু ওর ব্যাগ হাতড়ে কিছু খুচরো টাকা বের করলো। কয়েকটা 2 টাকার নোট, সাথে কয়েকটা 5 টাকার নোট এবং 1 টাকা 2 টাকার কয়েন মিলিয়ে মোট 40 টাকা হলো। সেগুলো আরমানের হাতে দিয়ে বলল, আমি জানি কত টাকা খরচ হয়েছে টাকাটা তুলতে। শুধু পরীক্ষা করছিলাম যে আপনি বেশি চান কিনা, অথবা মিথ্যা বলেন কিনা। উপকারের বদলে কিছু না নিলেও আপনি আমার হয়ে কোনো টাকা খরচ করবেন সেটা আমি মানতে পারবো না। আপাতত 40 টাকা রাখুন, বাকি টাকাটা আমি পরে দিয়ে দিব। আমার কাছে এখন আর খুচরো নেই। আরমান কোনো আপত্তি করল না, হাত বাড়িয়ে টাকাগুলো নিল। আরজু চুপচাপ আরমানকে পাশ কাটিয়ে চলে গেল। আরমান হাতে থাকা টাকাগুলোর দিকে একবার তাকালো। টাকাগুলো বোধহয় ব্যাগের কোনো এক কোনায় পড়েছিল। নোটগুলো কেমন মুচড়ে আছে। কয়েনগুলোর যদিও কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, এজন্য হয়নি। আরমান সেগুলো সযত্নে পাঞ্জাবির পকেটে রেখে দিল। এতক্ষণ আরজুর কঠিন কঠিন প্রশ্নে ঘেমে গেছে। সাদা পাঞ্জাবিটা একদম ভিজে উঠেছে, তবে এখন একটু আরাম লাগছে। মেয়েটা দিন দিন যেন ওর প্রতি আরমানের কৌতূহল বাড়িয়ে দিচ্ছে। এতটাই কৌতূহল বাড়িয়ে দিচ্ছে যে আরমানের এখন প্রতিনিয়ত মেয়েটাকে জানতে ইচ্ছে করছে। আরও গভীরভাবে জানতে ইচ্ছে করছে মেয়েটার এত গম্ভীর আচরণের কারণ। সাথে ইচ্ছে করছে মেয়েটার সব গাম্ভীর্যতা শেষ করে দিতে, একটু ওর হাসির কারণ হয়ে উঠতে। অপরদিকে নাসিমা বলল, আরও কত সময় লাগবে প্রার্থনাকে তৈরি করতে তোমাদের? এত সাজগোজ করানোর কি আছে? এ বাড়ি থেকে তো ওই বাড়িতেই যাবে। নাসিমার কথা শুনে পার্লারের মেয়েটা ব্যস্ত গলায় বলল, এই তো ম্যাম হয়ে এসেছে, শুধু চুলটা বাঁধা বাকি আছে। নাসিমা গম্ভীর গলায় বললেন, চুলের সাথে অত কিছু করতে হবে না, ওকে এমনি সুন্দর লাগে দেখতে, আর এত বেশি সাজাতে হবে না। যা সাজিয়েছ এতটুকুই যথেষ্ট। মেয়েটা বোধহয় একটু অবাক হলো। বিয়ের কনেকে সাজাতে একটু তো সময় লাগবেই, তাই না? একেই তো শুরু থেকেই বলছে যেন অল্প সাজায়, সে কারণে তো ঠিকঠাকভাবে সাজাতেই পারেনি। এখন আবার বলছে চুলটাও না বাঁধতে। এটাকে কি বিয়ে বলে? ওদের কথাবার্তার মাঝে ঘরে ফিরোজ এলো। নাসিমাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, কি হলো চাচি, কত দূর? নাসিমা বলল, এই তো হয়ে এসেছে। মেয়েটাকে দেখতে ভয়ঙ্কর সুন্দর লাগছে। আরজুর বোন হওয়ায় দুই বোনের চেহারায় অনেক মিল। বলতে গেলে প্রার্থনা আরজুর থেকে আরও বেশি সুন্দর। টকটকে ফর্সা গায়ের রং, গোলগাল মুখটা একদম নিখুঁত হাতে আঁকানো ছবির মতন। সরু নাকের ওপর একটা ছোট্ট কালো তিল, ঘন চোখের পাপড়ি। মেয়েটা খুব সুন্দর দেখতে। আর এই সৌন্দর্যই বোধহয় প্রার্থনার জীবনের সবথেকে বড় শত্রু। না এই সৌন্দর্য থাকতো, না আজ ফাহাদ প্রার্থনার প্রতি আকৃষ্ট হতো। ফিরোজ প্রার্থনার দিকে দৃষ্টি তাক করে আবার সরিয়ে আনলো। যতই হোক বড় ভাইয়ের বউ হবে বলে কথা, প্রার্থনার ওপর অন্তত এই দৃষ্টি দেওয়া ঠিক হবে না। ফিরোজ বলল, তাড়াতাড়ি বাহিরে নিয়ে এসো ওকে। দেখো আবার ছোট মেয়ের মতন যেন তোমার বড় মেয়েটাও না পালায়। পার্লারের মেয়েটা বুঝলো প্রার্থনাকে আর ওর সাজাতে হবে না, তাই ওর এখানে থেকেও লাভ নেই। ম্যাম, আমার পেমেন্টটা যদি করে দিতেন তাহলে আমি এবার যেতাম। আমাকে আরেক জায়গায় যেতে হবে। রুমে যে আরও একজন উপস্থিত আছে সেটা ফিরোজ এতক্ষণ খেয়াল করেনি। এবারে চোখ পড়ল মেয়েটার উপর। মেয়েটার দিকে তাকাতেই ফিরোজের ভেতরে থাকা পশু সত্তাটা বের হয়ে আসতে চাইল। ফিরোজের দৃষ্টির মানে বুঝতে পেরে মেয়েটা অস্বস্তিতে পড়ল। ওড়নার সাহায্যে নিজেকে আরও একটু আবৃত করার চেষ্টা করল। ফিরোজের সেই দৃষ্টি নাসিমার চোখও এড়ালো না। তাড়াহুড়ো করে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে টাকা দিচ্ছি। কথাটা বলে নাসিমা আগে চলে গেল। মেয়েটা ওর জিনিসপত্র নিয়ে গুটি গুটি পায়ে ওনার পেছন পেছন গেল। আপাতত ফিরোজ মাথা থেকে মেয়েটার কথা ঝেড়ে ফেলল।